গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে না ওয়েদারটা কেমন যেন একটা গুমোট গরম রয়েছে, তার সাথে আকাশটা বেশ মেঘলা, আবার ঝোড়ো হাওয়াও বইছে। তো সব মিলিয়ে ওয়েদারটাকে ভালো বলবো না খারাপ বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে কাজকর্ম তো করতে হবে, সেগুলোই শুরু করেছি। আরও একটা সমস্যার সম্মুখীন হয়েছি সকাল সকাল, সেটা হচ্ছে আমাদের যেহেতু নিচের ঘরটা অনেক পুরনো, তো এত বেশি ড্যাম্প উঠছে, মানে তলা থেকে মেঝেতে না পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন জলের উপরে দাঁড়িয়ে রয়েছি। তা হলেও কিছু করার তো নেই। আজকে সকালবেলা ঘরটর মোছামুছি করিনি, এত জল রয়েছে তার মধ্যে আর কীভাবে মুছবো। শুকনো কাপড় দিয়ে মা ভালো করে একবার মুছেছে, কিন্তু তাতে খুব একটা ফল পাইনি। ঘরের ভিতরেই সব থেকে বেশি ড্যাম্পের সমস্যাটা হয়েছে জানো তো। বাইরের দালান আর রান্নাঘরের ড্যাম্প তো হয়েছে, তবে অত বেশি হয়নি। এর আগের বছরও ভালো রকম ড্যাম্প দেখেছি ঘরে, তবে এতটা জল দাঁড়িয়ে যাওয়ার মতো ড্যাম্প এবছর প্রথম দেখলাম। টুকটাক যে কাজকর্মগুলো আছে হালকা হালকা করে সেগুলোই সারছি। এত জলের মধ্যে দাঁড়িয়ে আজকে আর ডাস্টিং করতে ইচ্ছা করলো না, তাই ব্যাপারটা স্কিপ করে গেলাম। আর বাইরে এসে দেখি গতকাল বিকালের কয়েকটা জামা কাপড় গোছানো হয়নি, সেগুলো অগোছালো হয়ে এই তক্তপোষটার উপরে পড়ে রয়েছে। তাই আগে এগুলোকে গুছিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল দেখলেই তো যে মাছগুলোকে খেতে দিলাম। আসলে কি হয়েছে, এই হাঁড়িটাতে এর আগে আমার হাজব্যান্ড কয়েক রকমের রং বেরঙের মাছ এনে পুষেছিল। তবে কি হয়েছে, সেই মাছগুলো না হঠাৎ করে সব মারা যায়। তার ফলে ও খুব মন খারাপ করে এই হাঁড়িটাকে তুলে রেখেছিল। এখন আবার কি মনে হয়েছে, গতদিনে হাঁড়িটা বের করে দুটো গোল্ডফিশ এনেছে। এই সমস্ত জিনিসগুলোকে আনেও ঠিকই, তবে দেখাশোনা করার পুরো দায়িত্বটা কিন্তু বাদলায় আমার ঘাড়ে। আর পুরোপুরি টেক কেয়ার আমিই করি। তবে যখন জল পাল্টাবার হয় তখন কিন্তু ও নিজে হাতে জল পাল্টায়, ওষুধ দেওয়ার থাকে, সৈন্ধব লবণ দেওয়ার থাকে, ওগুলোর পরিমাণগুলো ও ঠিকঠাক জানে, তাই ও দিয়ে দেয়। বাকি সব কিছু কিন্তু আমিই করি, মানে দুবেলা খেতে দেওয়া আর কি। সকালে 10 দানা, বিকালে 10 দানা করে কিন্তু খেতে দিতে হয়। এই জায়গাটাতেই সব থেকে বেশি আমরা সকালবেলার দিকে বসে সময় কাটাই, ব্রেকফাস্ট করি। তার ফলে কি হয়, এই জায়গাটা অগোছালো দেখলে না দিনটা যেন এমনিই খারাপ যায়। তার জন্য আমি সকালবেলা উঠেই আগে ওই জায়গাটাকে ক্লিন করে নিই। সবজি কাটবো, তবে আজকে আর এই রান্নাঘরে বসে সবজি কাটার উপায় নেই। এত ড্যাম্প উঠেছে যে বসলে পুরো ভিজে যাব, তাই দালানের এই অংশটাতে এসে সবজি কাটছি। একটা কুলোয় করে যা যা রান্না করব তার সব কিছু জোগাড় করে তুলে নিয়ে এসেছি। এখন শুধু কাটাকাটি করে তারপর রান্না চাপাবো। ফ্রিজেতে সেরকম সবজি নেই, সবজি আনতে দিতে হবে। যেটুকু টুকটাক সবজি ছিল সেটুকু দিয়েই কাজ চালাচ্ছি। দেখছি কয়েকটা আম ছিল, আমগুলো একটু শুকিয়ে গেছে, সাথে একটু হালকা রঙও চলে এসেছে। তাতে কি আমগুলো কিন্তু বেশ টক, একটু দাঁতে দিয়ে দেখেছি, তাই এই আমটা দিয়ে আমডাল করব স্থির করেছি। আর ভেন্ডিটা না অনেক কম ছিল, সকলের হতো না, তার জন্য একটু বেশি করে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব স্থির করেছি। আর ওইগুলোই সব কেটে ধুয়ে রেডি করে নিলাম। আজকে যেহেতু ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, ঝোড়ো হাওয়া বইছে ঠিকই, কিন্তু রোদ সেইভাবে বেরোয়নি। আর এখানে বেটুর বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল, তো এগুলোকে পরে ধুই। আমি সচরাচর ওই 11টা সাড়ে 11টার দিকে রান্না বান্না সেরে স্নান করার সময় ধুয়ে দিই। তবে আজকে এরকম ওয়েদারের জন্য ভাবছি সকালবেলায় ধুয়ে দিই, নাহলে এগুলো হয়তো শুকনো হবে না। শুকনো না হলেও অন্তত জলটা ঝরে গেলে উপরে গিয়ে মেলে দেব। তার জন্যই কিন্তু সকালবেলা চলে এসেছি আগে জামা কাপড় কাচার কাজে। বেটুর জামা কাপড়ের সাথে সাথে আমার বাসি জামা কাপড় আর সাথে আমার হাজব্যান্ডের একটা ট্রাউজারও কাচাচ্ছিল, তো সেগুলোকেও একসাথেই কেচে নেব।
আর বেটুর জামা কাপড়গুলো কি করি জানো তো, প্রথমে এরকম সার্ফের জলে চুবিয়ে একটু জল কাজ করে নিই, তারপর ডেটল জলের মধ্যে ভালো করে নিংড়ে নিংড়ে মেলে দিই। আর এই সব কাজের ফাঁকে আবারও কিছু পুরনো কথা বলে নিই। আমি দীপা, আমার জীবনের কিছু মুহূর্ত আমি প্রত্যেক দিন একটা ব্লগের আকারে তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি আমার করা এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ব্লগ তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আর যারা আজকে এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, আমার সাথে রয়েছো, তাদেরকে বলবো ভিডিওটা ছেড়ে যাবার আগে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমার নাইটিটা আর আমার হাজব্যান্ডের ট্রাউজারটা মেলে দিয়েছি। আর এরপর এই যে দেখো, একটা বালতিতে অল্প করে জল নিয়ে ডেটল দিয়ে বেটুর জামা কাপড়গুলো নিংড়ে নিচ্ছি। এরপর বেটুর যে জামা কাপড় মেলার স্ট্যান্ডটা আছে ওটাতে মেলে দেব। আর জানো তো, আমরা সবসময় চেষ্টা করি বেটুর জামা কাপড় তারেতে না মেলতে। এর একটা প্রধান কারণ কি জানো, তারেতে প্রচুর পিঁপড়ে থাকে, সাথে পোকামাকড়ও থাকে। তার জন্য কিন্তু আমি এই স্ট্যান্ডটাকে ভালো করে আগে দেখে নিই, তারপরে কিন্তু এর মধ্যে জামা কাপড়গুলো মেলি। আসলে একদম ছোট বাচ্চা তো, ওর এই ধরনের টেক কেয়ার করার কিন্তু এখন ভীষণ প্রয়োজন রয়েছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এই ধরনের স্ট্যান্ড কিন্তু বাচ্চার জামা কাপড় মেলার কাজে ব্যবহার করতে পারো। এগুলো ফ্লিপকার্ট, আমাজন, মিশো এইসব জায়গায় খুবই কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আমার এই যে স্ট্যান্ডটা, এটার দাম নিয়েছিল 1200 টাকা। প্রায় 2 মাসের ঊর্ধ্বে এটাকে ব্যবহার করছি, এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম দেখতে পাইনি। এছাড়াও যাদের খুব জামা কাপড় মেলার জায়গার অভাব থাকে, তারাও কিন্তু এটাকে ব্যালকনিতে নিজেদের জামা কাপড় মেলার কাজেও ব্যবহার করতে পারো। বিশেষত সুবিধা কখন হয় জানো, বর্ষাকালে যখন জামা কাপড় মেলতে অসুবিধা হয়, তখন এটাকে আমি উপরে জানলার পাশে রেখে দিই আর এর মধ্যে বেটু সব জামা কাপড়গুলো মেলে রাখি। এতে না আমার ভীষণ সুবিধা হয়। আজকে তো ঘরেতে এত বেশি ড্যাম্প হয়েছে চারদিকে যে একদমই মোছামুছি করা যাচ্ছে না। মোছামুছি করলে না আর এই ঘরেতে পা দিয়ে দাঁড়ানো যাবে না, এরকম অবস্থা হবে। তাও ওই যে সকালের বাসি ঘর, মনটা একটু খুঁতখুত তো করেই, তো তার জন্য একবার ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর ঘরটাতেও ঝাড়ু দিয়েছি, তবে সেটা ক্যামেরায় দেখাইনি, বাইরেটুকু ঝাড় দেওয়াটাই আজকে দেখালাম। গত 2 দিন হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, তবে আজকে তাকে অফিস যেতে হবে। আজকে ওয়ার্ক ফ্রম অফিস ডে, তো তার জন্য তার যে লাঞ্চ বক্স, তার জন্য একটু ঘুগনি বানিয়েছি, সাথে ডিম সেদ্ধও করে ফেলেছি। তো এটা অফ ক্যামেরায় করেছি। আর এখন শীতে চলে এসেছি দুপুরে রান্নার কাজে। যখন ও অফিস যায় আমি চেষ্টা করি রান্নাটা খুব হালকার উপর করতে আর তার সাথে তাড়াতাড়ি করে ফেলতে, যাতে ও খাওয়া দাওয়া করে একটু শুতে বসতে পারে, তারপরে বেরোয়। না হলে দেখবে ভাত খেয়ে না সদ্য কোথাও যেতে হলে আমাদের খুব কষ্ট হয়, সেরকম ওরও কষ্ট হয়, প্লাস এতটা রাস্তা ওকে গাড়ি চালিয়ে যেতে হয়। তো ভাত খাবার পর একটা ভাত ঘুমের অভ্যাস বাঙালিদের থাকে। কোনো সময় যদি চোখ লেগে যায় তাহলে কিন্তু বড় বিপদ হতেও বেশি সময় লাগবে না। তার জন্য আমি সব সময় চেষ্টা করি জিনিসগুলোকে একটু মেনটেন করে চলতে। মাছ ভেজে ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমডালটাতে ফোড়ন দিলাম। আজকে না আর ইচ্ছা করলো না ডালটাকে আবার নামিয়ে কড়া ধুয়ে ফোড়ন দিতে, তো মাঝে মাঝে আমি এইভাবেও ফোড়ন দিয়ে থাকি। মন্দ হয় না কিন্তু ব্যাপারটা, তোমরা কখনো ট্রাই করে দেখো, একদম কড়াইতে ফোড়ন দিলে যেরকম হয় ওইভাবেই হয়। এরকম একটা গোল হাতা নিয়ে তার মধ্যে ফোড়নটা নিয়ে গ্যাসের উপর ধরে তারপর সেটা ডালের মধ্যে মিশিয়ে দিই। তবে একটু সাবধানে থাকতে হয়, মেশাবার সময় কিছুটা ছিটে আসতে পারে নিচের দিকে। ডালটা ফুটে যাবার পর ডালটা নামিয়ে নিয়েছি, আর ওখানে আমি কুঁদরি ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার ভেন্ডি আলুর তরকারিটাও একদম রেডি হয়ে গেছে। তার সাথে এই যে কুঁদরি ভাজা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর আমি একদম সরু সরু আলু ভাজা করলে যেভাবে কাটে আলু, ওইভাবে কুঁদরিগুলো কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করি, ফলে আরোই কম সময় লাগে।
আর রান্না বান্না হয়ে যাবার পর তো জানোই আমি রান্নাঘর ক্লিন না করে কোনো কাজে যাই না। যত কষ্টই হোক যতই হোক আমি একেবারে বাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে তারপরেই কিন্তু স্নান খাওয়া পুজো এগুলোর দিকে যাই। আজকে আর আমাকে পুজো করতে হবে না, আজকে মা সকালবেলা এক ফাঁকে পুজোটা সেরে ফেলেছে। আসলে বেটুর মুডের উপর সবটাই নির্ভর করে। বেটু যদি খুব বদমাইশি না করে তাহলে কিন্তু মা টুকটুক করে আমাকে হেল্প করে, আর যেদিন বদমাইশি করে সেদিন ওকে নিয়েই খালি দৌড়ঝাঁপ করতেই দিন কেটে যায়। ছোট বাচ্চা থাকলে আসলে যা হয়। আর সত্যি বলতে কি মা বেটুকে এতটা সময় দেয় বলে তবেই কিন্তু আমি সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি বা ভিডিও করতে পারি। মা যদি না থাকতো তাহলে হয়তো এই সময়টা ভিডিও করা আমার হতো না। আর এই তো কাজকর্ম মোটামুটি শেষের দিকে। আমি প্রত্যেক দিন না হলেও 1-2 দিন অন্তর এইভাবে পুরো স্ল্যাবটাকে সার্ফ দিয়ে মুছে নিই, অথবা ভীমের যে জেল হয় ওই জেলটা দিয়ে ভালো করে একবার ঘষে নিয়ে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিই। এতে না তেল চিটে ভাবটা একদম হয় না, আর তার সাথে পুরো সারফেসটা ভীষণ ক্লিন থাকে। চলো, আমার কাজকর্ম মোটামুটি শেষ। আমি এখানেই আজকের ব্লগটাকে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ কিন্তু আমার আরও একটা নতুন ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। টাটা।